আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপুরা। আজকে আমরা নতুন যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে জৈব যৌগ। যে কোনো চ্যাপ্টার অথবা যে কোনো টপিক শুরু করার আগে আমাদের সেই টাইটেলটা নিয়ে একটু কথা বলতে হয়, তখন ভিতরে ঢুকে বুঝে শুনে পড়তে সুবিধা হয়। যেমন এক্ষেত্রে জৈব যৌগ কথাটাকে যদি আমরা ভাঙি, তখন দেখতে পারবো এটা দুইটা পার্ট, একটা জৈব আর একটা যৌগ। তো তোমরা জানো, হয়তো ইতিমধ্যেই জেনেছো যে আমাদের চারপাশের যতগুলো যৌগ আছে, যৌগ বলতে আম, অনেকগুলো যৌগ মিলে তো পদার্থ তৈরি হয়। সেই পদার্থর কথা চিন্তা করো, যেহেতু আমরা একদম মলিকিউলার লেভেলে কোনো মৌল অথবা যৌগকে সেরকম করে দেখতে পাই না, পদার্থ রূপেই দেখতে পাই। তো পদার্থ নিয়ে আমরা চিন্তা করব। আমাদের চারপাশে যতগুলো পদার্থ আছে, এই পদার্থগুলোকে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, তাই না? একটা হচ্ছে জৈব, যেহেতু জৈবর কথা আগেই বলে রেখেছি। আর দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে অজৈব। এখন জৈব বলতে কি বোঝায়, অজৈব বলতে কি বোঝায়, এটা বুঝতে আসলে রকেট সায়েন্সের কোনো জ্ঞান লাগে না। এটা জাস্ট একটু কমন সেন্স থাকলেই বোঝা যায়। যেমন জৈব কথাটা এসেছে জীব থেকে, আর অজৈব মানে হচ্ছে অজীব, অর্থাৎ আমাদের চারপাশে জীবন ব্যতীত আমরা যা কিছু দেখতে পাই সেটাই তো অজৈব। সেই জায়গাগুলো থেকে যে পদার্থগুলো আসে সেগুলো হচ্ছে অজৈব যৌগ। এখন জীব বলতে আমরা আসলে কাদের বুঝি? জীব বলতে আমরা টিপিক্যালি দুইটা স্পেসিস বুঝি। একটা হচ্ছে উদ্ভিদ, আরেকটা হচ্ছে প্রাণী। অর্থাৎ আমরা বলতে পারি সাধারণভাবে আমরা বলতে পারি উদ্ভিদ এবং প্রাণী থেকে উদ্ভূত যেসব পদার্থ আমাদের চারপাশে বিদ্যমান, অথবা আমাদের অদেখাও অনেক কিছু থাকতে পারে, সেই সব পদার্থকে বলা হয় জৈব পদার্থ, অথবা জৈব পদার্থ যে সকল যৌগ নিয়ে গঠিত তাদেরকে বলা হয় জৈব যৌগ। আমরা যে এই যে কমন সেন্স দিয়ে যে কথাটা বললাম, এই কথাটাই অনেক আগে একজন বিজ্ঞানী ফর্মাল একটা ল্যাঙ্গুয়েজে বলে গিয়েছেন। সেই বিজ্ঞানীর নাম হচ্ছে বার্জিলিয়াস। তিনি সর্বপ্রথম জৈব যৌগ আসলে কি, অথবা জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে পার্থক্য কি, সেই সব বিষয় নিয়ে কথা বলা শুরু করেন। তিনি বলেছিলেন 1808 খ্রিস্টাব্দে যে উদ্ভিদ এবং প্রাণী অথবা সজীব পদার্থ যেসব আছে, সজীব মানে তাদের জীবন আছে, যারা সতেজ, তাদের থেকে প্রাপ্ত যৌগসমূহকে জৈব যৌগ বলা হয়। আর নির্জীব পদার্থ, নির্জীব মানে যাদের জীবন নাই এক কথায়, যেমন লোহা, নিকেল, অ্যালুমিনিয়াম, আমরা চারপাশে বেশিরভাগ যেসব পদার্থ দেখতে পাই, সেই সব পদার্থকে বলা হয় অজৈব যৌগ। ঠিক আছে? তো জৈব যৌগ নিয়ে কথা বলার আগে আমাদের একটু হিস্ট্রিটা জানতে হবে, যে আসলে এই জৈব যৌগ কথাটা কোত্থেকে উদ্ভূত হলো, অথবা প্রথমে বিজ্ঞানীরা কিভাবে এইটা নিয়ে চিন্তা করেছিলেন। এই বার্জেলিয়াস বিজ্ঞানী তিনি বলেছিলেন, তিনি প্রস্তাব করেন একটা, যে জৈব যৌগ যেসব যৌগ জীবন থেকে পাওয়া যায়, তো এটা মানে তিনিও চিন্তা করেছিলেন আমাদের মতোই, যে যদি জৈব যৌগ জীবন থেকে পাওয়া যায়, তাহলে অবশ্যই এটা অজৈব কোনো পদার্থ থেকে পাওয়া যাবে না। ঠিক আছে? অজৈব কোনো পদার্থ থেকে পাওয়া যাবে না, নির্জীব পদার্থ থেকে পাওয়া যাবে না। এই জন্য উনি বলেন যে আমাদের চারপাশে যত জৈব যৌগ আছে, অথবা যে সকল জৈব যৌগ রয়েছে, সেসব সজীব উদ্ভিদ এবং প্রাণীদেহে বিদ্যমান, এবং ওই সব উদ্ভিদ এবং প্রাণীদেহ থেকেই উৎপন্ন হয়, অন্য কোথাও থেকে পাওয়া যাবে না। ঠিক আছে? উনি বলছিলেন যে ল্যাবরেটরিতে অথবা সিনথেটিক্যালি আমরা অজৈব যৌগ থেকে জৈব যৌগ কনভার্ট করতে পারবো না। ওনার এটা মতামত ছিল। এবং উনি আরেকটা কথা বলছেন, যে এই যে জৈব যৌগগুলো কিভাবে তৈরি হয়, এক রহস্যময় প্রাণশক্তির প্রভাবে। এটা আসলে এখন অনেকটা হাস্যকর লাগে যে উনি কি কথা বলছেন, এটা যে রহস্যময় প্রাণশক্তির প্রভাবে, মানে অবশ্যই কোনো কিছু একটা তৈরি হলে ওটার পিছনে লজিক থাকবে অবশ্যই। যেহেতু ইনি একজন সায়েন্টিস্ট, ইনি অবশ্যই এনার লজিক্যাল কোনো কিছু বলার উচিত ছিল। তো এই যে উনি যে বলছেন যে জৈব যৌগ শুধুমাত্র জীবন থেকে পাওয়া যায়, নির্জীব পদার্থ থেকে পাওয়া যাবে না, এমনকি ল্যাবরেটরিতেও আমরা আহ, তৈরি করতে পারবো না, সেই মতবাদটাকে বলা হয় ভাইটাল ফোর্স থিওরি। মানে একটা মতবাদ দিয়ে দিছে, সেই মতবাদটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেই প্রতিষ্ঠিত মতবাদটাকে বলা হয় প্রাণশক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরি। তো তার
মোটামুটি কয়েক বছর পর 1828 খ্রিস্টাব্দে ফ্রেডরিক ওলার নামে একজন বিজ্ঞানী আছেন। উনি ওনার ল্যাবরেটরিতে একটা পরীক্ষা করেন। সেই পরীক্ষাটা এরকম ছিল যে অ্যামোনিয়াম ক্লোরাইড সাথে লেড সায়ানেট, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানেট, এগুলো তোমাদের মাথায় নেওয়ার দরকার নাই আসলে, এগুলো জানার জন্য জানা, এখান থেকে তোমাদের কোনো কোশ্চেন আসবে না, এগুলো এসএসসি লেভেলে এত কিছু আসবে না, এইচএসসি লেভেলের পড়া এগুলো। তবুও অনেকের হচ্ছে এক্সপ্লোরার যে মন, সেই মনটাকে উজ্জীবিত করতে মূলত এই কথাগুলো বলা। তো ফ্রেডরিক ওলার উনি কি করলো, উনি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানেট এই দুইটা বিক্রিয়ক নিল, বিক্রিয়ক নিয়ে বিক্রিয়া করে পেল হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট এবং লেড ক্লোরাইড। কিছুক্ষণ পরে অ্যামোনিয়াম সায়ানেট যে পেল, এই সায়ানেটটা কিছুক্ষণ পরে রেখে দেওয়ার পরে দেখলো যে ওখান থেকে নতুন একটা পদার্থ রূপান্তর হয়েছে, অ্যামোনিয়াম সায়ানেট, এটা উনি প্রোডাক্ট হিসেবে পান বা উৎপাদ হিসেবে পান। সেখান থেকে উনি যে নতুন পদার্থ পায় সেটা হচ্ছে এইটা, NH2CONH2। তোমরা নিশ্চয়ই এই এক্সাম্পলটা এর আগে পড়ে এসেছো 7 চ্যাপ্টারে, আইসোমেরিজেশন, ওই রিয়াকশনটাই পড়ে এসেছো যে অ্যামোনিয়াম সায়ানেট এটাকে যদি আমরা রাখি, অথবা এখান থেকেই ইউরিয়া প্রডিউস হওয়া সম্ভব, এবং ইউরিয়ার ফর্মুলাই হচ্ছে NH2CONH2। তো ততদিনে, সেই 1828 খ্রিস্টাব্দে ততদিনে বিজ্ঞানীরা জেনে গেছে এই ইউরিয়াটা হচ্ছে একটা ইউরিনের উপাদান, মানুষের যে ইউরিন থাকে সেই ইউরিনের একটা উপাদান, এবং এটা কিন্তু একটা জৈব যৌগ। দ্যাট মিনস এই যে ফ্রেডরিক ওলার নামে একজন বিজ্ঞানী, উনি অ্যাক্সিডেন্টালি, আনইনটেনশনালি একটা জৈব যৌগ প্রডিউস করে ফেলছে ল্যাবরেটরিতে সিনথেটিক্যালি। কিছু মানে কয়েক বছর আগেই কিন্তু আমাদের বার্জেলিয়াস বিজ্ঞানী বলছিল যে ল্যাবরেটরিতে ল্যাবরেটরিতে এই জৈব যৌগ প্রডিউস করা পসিবল না, কারণ এটা রহস্যময় প্রাণশক্তির প্রভাবে তৈরি হয়। ল্যাবরেটরিতে আর রহস্যময় কোনো কিছু ঘটে না, ল্যাবরেটরিতে তো সব সায়েন্টিফিক সব কিছু হয়। তো ওনার সেই তত্ত্বটা এখান থেকে বাতিল হয়ে যায় এবং ফ্রেডরিক ওলারকে জৈব রসায়নের জনক বলা হয়। তো এখানে দেখতে পাচ্ছ যে আসলে বিজ্ঞানীরা মানে আবিষ্কারগুলো কিন্তু এরকম করেই হয়েছে অনেকটা, যে একটা কিছু তৈরি করতে গেছে আরেকটা কিছু পেয়ে গেছে, কিন্তু ওনারা কিন্তু হাল ছাড়ে নাই। এরপরে এরপরে হচ্ছে বিজ্ঞান মহলে বিশেষ ভাবে সাড়া পড়ে যায়। আসলেই হয়তো এই জৈব পদার্থগুলোর মধ্যে অবশ্যই কোনো কানেকশন আছে, অবশ্যই কোনো সূত্র আছে, অবশ্যই নেচার থেকে কোনো এর মধ্যে কোনো ফর্মুলা অথবা কোনো কিছু দিয়ে পাঠানো হয়েছে যেন আমাদের দৃষ্টিগোচর হয়। ঠিক তখন থেকেই এই জৈব রসায়ন চ্যাপ্টারটা আস্তে আস্তে বিস্তৃতি লাভ করে আজকে পর্যন্ত এসেছে। এবং তোমরা আরেকটা জিনিস জেনে অবাক হবা যে আমরা যে একটু আগে বললাম আমাদের পদার্থকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জৈব পদার্থ এবং অজৈব পদার্থ। আমি যদি সংখ্যাটা বলি যে অজৈব পদার্থ কতগুলা বা অজৈব যৌগ কতগুলা, জৈব যৌগ কতগুলা, তখন তোমাদের চক্ষু চরক গাছ হয়ে যাবে। অজৈব যৌগ তার সংখ্যা হচ্ছে ৮০ থেকে ৯০,০০০, আর জৈব যৌগের সংখ্যা এখন পর্যন্ত মানে ল্যাবরেটরিতে প্রডিউস করা অথবা জীব থেকে পাওয়া যায়, এটা হচ্ছে প্রায় ৮০ লক্ষের মতো, প্রায় ৮০ লক্ষের মতো। তোমরা হয়তো এই পর্যায়ে এসে বুঝতে পেরেছো কেন আমরা জৈব যৌগ নিয়ে এত মাথা ঘামাচ্ছি অথবা জৈব যৌগকে আলাদা একটা চ্যাপ্টারে এভাবে পড়ছি। ইম্পর্টেন্সটা এখানেই, গুরুত্বটা এখানেই। আসলে প্রায় ৮০ লক্ষের মতো যৌগ এই জৈব যৌগের আন্ডারে আছে, মানে অজৈব থেকে প্রায় ১০ গুণ বেশি, কোথায় হাজার আর কোথায় লক্ষের হিসাব, ব্যাপারটা এখানেই। এখন জৈব যৌগ আসলে আমাদের চারপাশে কি কি আছে সেগুলো নিয়ে একটু কথা বলি, যে জৈব যৌগ কি কি আছে। তোমরা নিশ্চয়ই দেখছো, কি বলে, কয়লার নাম শুনছো, পেট্রোলের নাম শুনছো, ডিজেলের নাম শুনছো, কেরোসিনের নাম শুনছো, তাই না? কোল, কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এগুলো সবগুলোর নাম শুনছো। এগুলা তোমাদের কাছে এতদিনে অজৈব যৌগ লাগতে পারে, যে এগুলো হয়তো মাটির নিচে থাকে, ওখান থেকে মানুষ খনি করে উপরে তুলে ওখান থেকে আমরা পাই। আসলে এগুলো অজৈব যৌগ নয়, এগুলো সবই জৈব যৌগ। এখন
তোমাদের মনে আবার কোশ্চেন আসতে পারে যে যদি জৈব যৌগ হয়, যদি জীব থেকে পাওয়া যায়, আমরা কি একটা প্রাণী থেকে ডিরেক্টলি পেট্রোল বা ডিজেল বা কেরোসিন পাবো, অথবা একটা প্লান্ট থেকে ডিরেক্টলি কয়লা পাবো? এটা কিভাবে সম্ভব যে একটা উদ্ভিদ থেকে এগুলা তৈরি হয়েছে? এই যে পেট্রোল, ডিজেল অথবা কেরোসিন, এগুলো উদ্ভিদ অথবা প্রাণী থেকে তৈরি হয়েছে, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব, এই জন্য আমাদের আহ, আরেকটু বিস্তারিত হিস্ট্রিটা জানতে হবে যে আসলে এগুলো কিভাবে তৈরি হলো। তো একদম আমরা আদিম অবস্থায় ফিরে যাব, একদম পৃথিবীর আদিম অবস্থায় ফিরে যাব। দেখো এখানে আমি একটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এগুলো হচ্ছে আমাদের আহ উপরিভাগ, এটা হচ্ছে পৃথিবীর উপরিভাগ, এবং নিচে হচ্ছে এই পর্যন্ত, এগুলো সবগুলা হচ্ছে আমাদের মাটির লেয়ার। তো প্রাগৈতিহাসিক কালে, অনেক বছর আগে যখন পৃথিবীর অরিজিন ঘটে, তখনও গাছপালা ছিল, তখনও প্রাণী ছিল। তো তখন কি হয়, তখন গাছপালাগুলো যখন মরে যায় অথবা প্রাণীগুলো যখন মরে যায়, তখন আস্তে আস্তে এগুলোর উপর আমাদের মাটির আস্তরণ পড়তে 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 এগুলো একদম নিচে চলে যায়। ধরো যে এই লেভেলে ছিল, এই লেভেলে ছিল একটা গাছ, এই লেভেলে এসে গেল, তখন একটা ইনর্মাস, অনেক বেশি একটা প্রেশার এবং টেম্পারেচার ক্রিয়েট হয়। যখন অনেক বেশি প্রেশার, অনেক বেশি চাপ এবং তাপ তৈরি হবে, তখন এগুলো থেকে আস্তে 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 মিলিয়ন মিলিয়ন বছর লাগে, কিন্তু মিলিয়ন মিলিয়ন বছরে এখান থেকে আমরা সেই কয়লা, এরপরে তোমার ডিজেল, এরপরে পেট্রোল, এরপরে পেট্রোলিয়াম গ্যাস অথবা আমাদের লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি গ্যাস, এই গ্যাসগুলো আমরা পেয়ে গেছি। এগুলো কিন্তু একদিনের কথা না। যদি প্রাণী অথবা উদ্ভিদ থেকে একদিনেই পেতাম, তখন তো কোনো সমস্যা ছিল না, কিন্তু এগুলো একদিনে তৈরি হয় নাই, এগুলো মিলিয়ন বিলিয়ন বছর লাগছে তৈরি হইতে।